হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কি অবস্থা? সো অ্যাডমিশনের গরম গরম সিজন আসছে, গরম গরম পড়াশোনা। আগামী ৩-৪ মাস চোখ কান বুজে শুধু পড়াশোনা, এইভাবে মেন্টালিটি নিয়ে শুরু করতে যাচ্ছি আমরা আমাদের এবছরের অ্যাডমিশন প্রস্তুতি, ইংলিশ কিলার ব্যাচ সহ A to Z। সো আজকের অ্যাডমিশন ক্লাসে স্বাগতম সবাইকে। দ্রুত লাইভে জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন দিয়ে ফেলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কি অবস্থা আমার ভাইয়া পুরা? কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো এভরিওয়ান। ওকে, কেমন আছো সবাই? বলো কি অবস্থা, পড়াশোনা কেমন চলে? হ্যালো, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সমরাজ বিশ্বাস, ইমন খান, মোহাম্মদ সিয়াম হোসেন, শিহাব, প্রত্যেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? পড়াশোনা কেমন চলতেছে তোমাদের সবার? দ্রুত জয়েন করে ফেলো। ওকে, অনেকে জয়েন করেছে। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শিহাব আহমেদ, নুসাইবা ইসলাম জান্নাতি, সিজুকা, আজিজুল ইসলাম, কি অবস্থা সবার? বন্ধুদেরকে যারা শেয়ার এবং মেনশন দাও নাই, দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন দিয়ে ফেলো। আজকের ক্লাসে যারা সবচেয়ে বেশি শেয়ার এবং মেনশন দিবা, দুইজন পাবা আমার দুইটা অ্যাডমিশনের বই গিফট। সর্বোচ্চ শেয়ার মেনশন দিলে দুইজন পাবা দুইটা আমার অ্যাডমিশনের বই গিফট। ওকে, সো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ক্লাসটা যারা শেয়ার করো নাই ফ্রেন্ডদের সাথে একটু এখনই সবাই শেয়ার করে দাও। অ্যাঞ্জেল নাহালি, সিনথিয়া শিমু, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নুসাইবা ইসলাম জান্নাতি, আফরিন আরিয়া, মিম ইসলাম, ভাই কেমন আছেন? আরাফাত আলী, রূপক কেমন আছেন? জীবন রয়, ওকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে দেখো, সাদিয়া আক্তার, তো আজকে তো মাত্র এক্সাম শেষ হইলো ভাইয়া। আমি জানি। হ্যালো ভাইয়া, আমি কিন্তু অলরেডি অ্যাডমিট। ওকে, তরিকুল ইসলাম নিলয়, ও অলরেডি আমাদের অ্যাডমিশন ব্যাচে অ্যাডমিট হয়ে গেছে। যারা আমাদের অ্যাডমিশন ব্যাচে অ্যাডমিট হওয়া নয় দ্রুত হতে পারে। ওকে, খাতা বের করো সবাই, সবাই খাতাটা বের করে ফেলো। এভরিওয়ান গাইস, প্রত্যেকে দ্রুত খাতাটা বের করে ফেলো সবাই। মাইশা আফরিন, অনেক দিন পর। হ্যাঁ মাইশা, তুমি কেমন আছো? ওকে, যারা ক্লাসটা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা দুইজন পাবা আমার দুইটা অ্যাডমিশনের বই গিফট। সো যারা এখনো শেয়ার করো নাই দ্রুত করে ফেলো বাচ্চারা। ওকে, বন্ধুদেরকে মেনশন দাও সবাই। আর চলো আমরা শুরু করি তাহলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে ফার্স্ট অফ অল তোমরা বি ইউনিট, সি ইউনিট, এ ইউনিট যেখানেই দাও, ফার্স্ট অফ অল বি ইউনিটেরটা বলি বা সি ইউনিট, ইউনিট এমসিকিউ থাকবে 15টা। এমসিকিউ থাকবে কয়টা? এমসিকিউ থাকবে 15টা। এখন এই 15টা এমসিকিউ হচ্ছে প্রথম ধাপ। তোমার অ্যাডমিশনে ভর্তি পরীক্ষায় তুমি চান্স পাবা কি পাবা না তার প্রথম ধাপ। এই এমসিকিউতে যদি তুমি পাস করো তাহলে তোমার রিটেনের খাতাটা কাটা হবে। এমসিকিউতে যদি তুমি পাস করো তাহলে তোমার রিটেনের খাতাটা কাটা হবে। আবার কখনো কখনো স্যাররা মার্কসও সিলেক্ট করে দিতে পারে যে এমসিকিউতে মিনিমাম 6 পাইতে হবে, এমসিকিউতে মিনিমাম 7 পাইতে হবে, এমসিকিউতে মিনিমাম 5 পাইতে হবে। যারা এমসিকিউতে মিনিমাম 5 অথবা মিনিমাম 6 বা মিনিমাম 7 পাবে শুধুমাত্র তাদের রিটেনের খাতাগুলাই কাটা হবে। ঠিক আছে, এটা কাট মার্কস থাকে, তবে সাধারণত 4 বা 5 থাকে এটা। তো এখন এমসিকিউতে ভালো করলে তারপর তোমার রিটার্নের খাতা স্যাররা কাটবে, আদারওয়াইজ তোমার রিটার্নের খাতা কিন্তু কাটাই হবে না। এখন এমসিকিউতে আমরা ভালো যে করব এটা আমরা কিভাবে করব, বা এমসিকিউতে কি আসে সেটাই যদি আমি না জানি আমি কি অ্যান্সার করতে পারবো বলো? এমসিকিউতে পাস করলে আমার রিটার্নের খাতা কাটা হবে। এখন এমসিকিউতে আবার তুমি যত ভালো মার্কস তুলতে পারবা তোমার কিন্তু ওই পাশে স্কোর তত বাড়বে। 100-র মধ্যে তোমার স্কোর তত বাড়বে। এমসিকিউতে তুমি যত ভালো করবা তোমার রেজাল্ট কিন্তু তত আস্তে আস্তে উপরের দিকে আসবে, মানে 1 থেকে 50, 1 থেকে 20, 1 থেকে 100-র মধ্যে আসবে। ক্লিয়ার ভাইয়া? এইচএসসি এক্সাম হয়ে গেল আমাদের, আর আপনার বিয়েই হলো না। হারে তৌহিদ আছে এইচএসসি 27 ব্যাচের, ওকে অনেকে জয়েন করে ফেলেছে। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা দুইজন পাবা আজকের ক্লাসে আমার দুইটা অ্যাডমিশন বই গিফট। ওকে, সো আমাদের অ্যাডমিশন ব্যাচের ক্লাস কবে থেকে শুরু? আগামী মাসের 10 তারিখ থেকে, সেপ্টেম্বরের 10 তারিখ থেকে অ্যাডমিশন ইংলিশ ব্যাচের ক্লাস শুরু, কিন্তু আমরা ফ্রি ক্লাস স্টার্ট করে দিচ্ছি। দেখো তো এমসিকিউতে তোমাকে ভালো করতে গেলে তোমার টার্গেট থাকবে এমসিকিউতে 15-র মধ্যে 14 পাওয়া, এবং এটা কঠিন কিছু না। 15-র মধ্যে 14 মার্কস এটা তোমার টার্গেট থাকবে। যদি তুমি চিন্তা করো যে 15-র মধ্যে তোমার 10টা কারেক্ট করবা তাহলে তোমার কারেক্ট হবে সর্বোচ্চ 6 থেকে 7টা, কিন্তু 15-র মধ্যে 15-তে 15
মিনিমাম 15-তে 14, এটা তোমার টার্গেট, যে একটা কোনোভাবে মিস্টেক হইতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নে 15-তে 15ই পাইছে, এটা খুবই খুবই কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংলিশে 15-তে 15 পাইছে, 15-তে 15 এমসিকিউতে ইংলিশে, এটা দুর্লভ, রেয়ার। কিন্তু 1-2 জন তোমার রেয়ার, এটা মানে বলতে পারো একদম অসম্ভব ব্যাপার। কিন্তু তোমার টার্গেট, যদি কেউ হাইয়েস্ট 14 পায় এমসিকিউতে, সেটা যেন আমি হই। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন চান্স পায়, আমি সেই একজন। তোমাদের কনফিডেন্স, আত্মবিশ্বাস শুরু থেকে এরকম থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এবছরে একজন স্টুডেন্ট চান্স পায়, তাহলে সেই একজনই হব আমি। এইভাবে মনোবল নিয়ে, কনফিডেন্স নিয়ে স্টার্ট করতে হবে। এখন আসো আমরা সামনের দিকে আগাই। তো আজকের ক্লাসের টপিক কি আমাদের? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন। কোনটার? আমি কোন সাবজেক্ট পড়াই? ইংলিশ। কোনটা পড়াই? আমি ইংলিশ পড়াই। সো ইংলিশের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমি আজকে আলোচনা করব, এবং সব শেষে আমি বলে দিব টপ 10 টপিকস, 10টা টপিক যেখান থেকে তুমি এই 15টা কোয়েশ্চেন পাবা। ঠিক আছে, 10টা টপিক তোমাকে কমপ্লিট করতে হবে চোখ বুঝে, যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশ করতে চাও, চান্স পাইতে চাও। তুমি আর্টস, কমার্স, সায়েন্স, কোনো পার্থক্য নাই। ইংলিশে তোমাকে এই 10টা সাবজেক্ট এই 10টা টপিক পড়তেই হবে। ওকে, এখন আসো যারা শেয়ার করো নাই, ভাই 26-এর নতুন ব্যাচ শুরু করো না, আসবে ভাই সামনে। এখন দেখো আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল, তো তুমি বিগত বছরের প্রশ্ন ব্যাংক কিভাবে বুঝবা বলো তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন ব্যাংক বুঝতে গেলে তোমাকে যদি ডিউ এর কোয়েশ্চেন প্যাটার্নটা, যে ভাই কোন কোন টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, প্রিপজিশন আসে কিনা, আর্টিকেল আসে কিনা, ট্যাগ কোয়েশ্চেন আসে কিনা, ট্রান্সফরমেশন আসে কিনা, ন্যারেশন আসে কিনা, ভয়েস চেঞ্জ আসে কিনা, টেন্স আসে কিনা, এগুলো আমি কিভাবে জানবো? তো প্রশ্ন প্যাটার্ন জানবা কিভাবে তুমি? যে কোনো সাবজেক্টের, যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন জানতে হলে ওইটার বিগত বছরের প্রশ্ন দেখতে হয়। তো 5 থেকে 10 বছরের প্রশ্ন দেখলেই হয়ে যায়। 5 থেকে 10 বছরের কোয়েশ্চেন যদি একটু দেখো, তাহলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের প্যাটার্নটা, যে ইংলিশ কই থেকে হয়, কেমন ভাবে প্রশ্নগুলো হয়, এটা তোমরা দেখতে পারবা। ঠিক আছে, বের করে ফেলতে পারবা। এখন কি করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বছর 24-25 সেশনের খ ইউনিটের প্রশ্নগুলো সলভ করব, এবং সেই সাথে আমি বলে দিব, একদম হাতে কলমে দেখাই দিব যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো হইছে, এবং এই টপিকগুলো তুমি কই থেকে পড়বা, কোন সোর্স থেকে পড়বা, এবং কোনগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই টপিকগুলো থেকে এবছর প্রশ্ন 100% পাবা। ক্লাসটা যারা শেয়ার করো নাই, দ্রুত একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে। ইংলিশ কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশের হার প্রত্যেক বছর মাত্র 6 থেকে 9%। 6 থেকে 9% স্টুডেন্ট পাস করে, মানে 100 জনের মধ্যে 91 জন ফেল। 100 জনের মধ্যে 91 জন ফেল, কখনো কখনো 100 জনের মধ্যে 94 জন ফেইল। 100 জন পরীক্ষা দিলে তার 91 জন ফেল করে, 9 জন সর্বোচ্চ পাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এই দশা, সবচেয়ে বেশি ফেল খায় ইংলিশে। আমি তোমাদেরকে সেই সেনসিটিভ টপিকটাই পড়াচ্ছি, ইংলিশ। এবং ইংলিশে ভালো করতে গেলে সবাই তোমাকে কোশ্চেন প্যাটার্ন জানতে হবে। বিগত 5 থেকে 10 বছরের প্রশ্ন তোমাকে পড়তে হবে। তুমি যদি নিজে না পড়ো, আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে, অ্যাডমিশনের পেইড ব্যাচ শুরু হবে 10 সেপ্টেম্বর থেকে, আমরা কমপ্লিট করে দিব, কিন্তু আগে তোমাকে পড়তে হবে। এখন আসো আমরা একটু সবাই খেয়াল করি। ভাই সি ইউনিটও দিব, এই ইউনিটও সবগুলাই দেবো, ডোন্ট ওয়ারি। মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। আরেকটা জিনিস, প্রশ্নে ভয় পাওয়া যাবে না। তোমরা বলো যে ভাই প্রশ্ন সহজ হয়েছে, প্রশ্ন কঠিন হয়েছে, প্রশ্ন এরকম হয়েছে। প্রশ্ন সহজ হয় না, প্রশ্ন কঠিন হয় না, প্রশ্ন প্রশ্নের মতো হয়। তুমি পারলে তোমার কাছে সহজ মনে হয়, সে না পারলে তার কাছে কঠিন মনে হয়। কিন্তু প্রশ্ন কঠিনও না, প্রশ্ন সহজও না, প্রশ্ন প্রশ্নের মতোই হয়। আমরা যদি পারি তাহলে বলি সেটা কঠিন, আমরা যদি না পারি তাহলে বলি সেটা কি, মানে আমরা পারলে সেটা সহজ, আমরা যেটা পারি না সেটাকে আমরা বলে ফেলি কঠিন। তো প্রশ্ন প্রশ্নের মতো হবে। মেনি পিপল ড্যাশ ফেক নিউজ, সোশ্যাল মিডিয়াতে কি ফেক নিউজ ছড়ায়, হুইচ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। আচ্ছা, হুইচ ড্যাশ, এখন এইখানে আরেকটা শূন্যস্থান আছে, হুইচ ড্যাশ। ঠিক আছে, এটা যদি এ হয় বা আই হয়, এটা হচ্ছে, দেখো এটা 1 এটা 2, তো হুইচ ড্যাশ। তো মেনি পিপল ড্যাশ, এখন মেনি পিপল সাবজেক্ট, এখানে মেনি পিপল অনেক মানুষ, প্লুরাল। অনেক মানুষ কি প্লুরাল, তো অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ ছড়ায়। তো আর স্প্রেড হয় না, অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি বা কিছু একটা লাগে, কিন্তু এখানে আর স্প্রেড ইজ বিং। তো হুইচ ইজ বিং চেকিং,
তো এখন একটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে, এই যে কোয়েশ্চেনটা আসছে এটা কি ভিত্তিক কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন যখন আমরা প্র্যাকটিস করব সবার আগে দেখব এই কোয়েশ্চেনটা কই থেকে আসছে। তো এটা পুরোপুরি ভোকাবুলারি বেসড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে তুমি চান্স পাইতে গেলে 1 নাম্বার টপিক হচ্ছে ভোকাবুলারি। 1 নাম্বার টপিক কি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার 1 নাম্বার টপিকের নাম হচ্ছে ভোকাবুলারি। তোমাকে ভোকাবুলারিতে বস হইতে হবে। তোমাকে কিসে বস হইতে হবে? ভোকাবুলারিতে। ভোকাবুলারি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু রীতিমতো অসম্ভব। তো এখানে মেনি পিপল, এখন অনেক মানুষই ফেক নিউজ ছড়ায়। তো অনেক মানুষ মেনি পিপল স্প্রেড, কি স্প্রেড। এখন এখানে ফেক নিউজ ছড়ায় সোশ্যাল মিডিয়াতে, হুইচ ড্যাশ। তো হুইচ ড্যাশ বি আইডেন্টিফাইড, যে নিউজগুলা আইডেন্টিফাই করা যেতে পারে। তো আইডেন্টিফাই না, এটা আছে জাস্ট ভার্ব, এটা না। আবার এখানে আর স্প্রেড আইডেন্টিফাইড, এখানে জাস্ট ভার্বের ভিতরে আছে কিন্তু এটা প্যাসিভ, এটা নিজেকে নিজে আইডেন্টিফাই করতে পারে না। ফেক নিউজ অথরিটিকে করতে হয় বা টেকনোলজি দিয়ে করতে হয়, মানে কোন একজন মানুষ বা কর্তৃপক্ষ সরকার করে। তো এটা প্যাসিভ। প্যাসিভের ক্ষেত্রে শুধু ভিত্রি না, একটা মোডাল অক্সিলারি বা শুধু অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, অ্যামিজ আর অজয়ের, এদের পরে ভিত্রি হবে। তারপরে আর স্প্রেড ইজ বিং, হুইচ ইজ বিং বাই চেকিং, এরকম কোনো কিছু হয় না, মানে পুরো অকওয়ার্ড লাগে। তো কারেক্ট অ্যান্সার ইজ, একটু বোঝার চেষ্টা করো, যে মেনি পিপল স্প্রেড ফেক নিউজ হুইচ ড্যাশ। তো হুইচ ক্যান বি, which can be identified, যেগুলোকে আইডেন্টিফাইড করা যেতে পারে বাই চেকিং কেয়ারফুলি, সতর্কতার সাথে চেক করার মাধ্যমে, দ্য সোর্স অফ ইনফরমেশন, যে ওই তথ্যের উৎসটা কি, ওই তথ্যের সোর্সটা কি, কই থেকে তথ্যটা আসছে। তো মেনি পিপল স্প্রেড, এ পিপল থার্ড পারসন কিন্তু প্লুরাল, তাই ভার্বের সাথে এস বেস হবে না, যা আছে তাই। মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ক্যান বি আইডেন্টিফাইড, যেটাকে আইডেন্টিফাই করা যেতে পারে, কোনো কিছু করা যেতে পারে, পারা বা সম্ভাবনা অর্থে ক্যান বসে, যেটাকে আইডেন্টিফাই করা যেতে পারে সোর্স চেক করার মানে। সার্টেন সিরিয়াস ডিজিজেস, দেখো তার মানে এইটা থেকে আমরা কি শিখলাম, ভোকাবুলারিতে ফোকাস করতে হবে। শব্দার্থ জানলে তুমি এই ধরনের কোশ্চেন অটোমেটিক্যালি অ্যান্সার করতে পারবা। 2 নাম্বারটা অ্যান্সার করো, 2 নাম্বারটা বা পরেরটা অ্যান্সার করো। এখানে শব্দার্থ জানলে তুমি অটোমেটিক্যালি অ্যান্সার করতে পারবা। ওকে, 2 নাম্বারটা, সার্টেন সিরিয়াস ডিজিজ, নির্দিষ্ট কিছু মারাত্মক ব্যাধি বা রোগ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, সেগুলোকে সফলভাবে চিকিৎসা করা যায়, ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। ইনিশিয়াল মানে প্রারম্ভিক বা শুরুতে, যদি শুরুর দিকে আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে। তো কিছু মারাত্মক রোগ ব্যাধিকেও সাকসেসফুলি চিকিৎসা দেওয়া যায় যদি সেগুলোকে ডিটেক্টেড, চিহ্নিত করা যায় প্রারম্ভিক স্টেজে, মানে একটা রোগের শুরুর দিকে, ফার্স্ট স্টেজে বা প্রথম দিকে যখন একটা রোগ হয়, তখন যদি সেগুলোকে ডিটেক্ট করা যায় এই রোগটাই হয়েছে, তখন সেগুলোকে অনেক ক্ষেত্রে মারাত্মক রোগ হলেও সাকসেসফুলি ট্রিটমেন্ট যায়। তো এখানে অ্যান্সার কি হবে বলো, আমি কিন্তু টপ 10 বলে দিব লাস্টে। এই যে কোশ্চেনটা হয়েছে এটা আসছে বেসিক ইংলিশ থেকে। এই কোশ্চেনটা আসছে 2 নম্বরটা কই থেকে, এটা এসেছে বেসিক ইংলিশ, একেবারে বেসিক গ্রামার থেকে। তোমরা অ্যাডমিশনের জন্য যে টিচারের কাছেই পড়ো, বেসিক গ্রামার থেকে যেন সে পড়ায়, ঠিক আছে। এখানে কি বলো তো, বলো ড্যাশ ইফ ডিটেক্টেড, কি ইফ, কারণ এখানে আনলেস মানে যদি না শুরুতে প্রারম্ভিক ভাবে চিহ্নিত করা না যায়, তা আনলেস অর্থের সাথে মিলে না, ওয়েদার যে কিনা এটাও অর্থের সাথে মিলে না, লেস্ট নতুবা বা পাশে ভয় হয়, যে নতুবা বা পাশে ভয় হয় যে, এটা অর্থের সাথে মিলে না, অর্থের সাথে মিলে একটা শুধুমাত্র, কে সেটা ইফ। তো সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। তো এটা বেসিক গ্রামার থেকে। তো প্রথমে আমরা শিখলাম ভোকাবুলারির উপর সর্বোচ্চ ফোকাস দিতে হবে, ভোক্যাব। তুমি যদি ইংরেজির ভোকাবুলারিতে ভালো হও, পুরো কোশ্চেনটা তোমার কাছে বাংলা মনে হবে, মানে তুমি বাংলা কোশ্চেন যেন সহজে বুঝো, ইংলিশ কোশ্চেনের এই তুমি মনে করো কেয়ারফুলি মিনিং জানো, সোর্স মিনিং জানো, ইনফরমেশন মিনিং জানো, চেকিং মিনিং জানো, স্প্রেড মিনিং জানো, আইডেন্টিফাই মিনিং জানো, তাহলে তোমার কাছে এই প্রশ্ন বুঝতে কিছুই না। প্রশ্ন বুঝতে পারলে উত্তর অটোমেটিক হয়ে যাবে, যদি তুমি খালি ভোকাবুলারিতে ভালো থাকো। ভোকাবুলারি ভালো থাকা মানে ইংলিশ কোশ্চেনটা তোমার কাছে বাংলা কোশ্চেনের মতো, তুমি সব জানো। এখানে সার্টেন সিরিয়াস ডে, সার্টেন মানে কি তুমি জানো যে নির্দিষ্ট, সিরিয়াস মানে মারাত্মক, ডিজিজ মানে রোগ, এগুলোর বাংলা মিনিং যদি তুমি জানো, সাকসেসফুল সফলভাবে, ট্রিটেড চিকিৎসা করা, ভোকাবুলারি যদি তুমি জানো, তাহলে পুরো ইংলিশ কোয়েশ্চেন তোমার কাছে বাংলা হয়ে যাবে। আর ভোকাবুলারি না জানলে তুমি চান্স পাওয়া
অমাবস্যার চাঁদ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে কিন্তু। এরপরে আসো থার্ড কোয়েশ্চেন আমরা দেখব। আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং। আমি আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে যে ব্যাংকে, সেই ব্যাংকের কাস্টমার সার্ভিসকে সারা সকাল ধরে কল দিচ্ছি, বাট আই ক্যান নট গেট থ্রু, কিন্তু আমি তাদেরকে পাই নাই, আমি তাদেরকে পারি নাই কল করে কথা বলতে। তো আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস, আমি চেষ্টা করেই গেছি সারা সকাল ভরে, অল মর্নিং, বাট আই কান্ট গেট থ্রু। এখানে ক্যান নট না কুড নট, দেখো তো প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? আই ক্যান নট নাকি কুড নট? তুমি অতীতকালে একটা কাজ শুরু করে এখনো করতেছো, অতীতে একটা কাজ শুরু করে এখনো করতেছো। আজকে অ্যাডমিশন ইংলিশের ক্লাস হচ্ছে, দেখো একটা কাজ অতীতে শুরু করে এখনো করতেছো, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সাবজেক্টে পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে প্রত্যেক বছর ডিউতে প্রশ্ন আসে। টপিকটার নাম হচ্ছে টেন্স, তোমাদেরকে শিখতেই হবে এবং একদম বেস্ট ওয়েতে শিখতে হবে। তো টেন্সের মধ্যে ঢাবিতে প্রত্যেক বছর যেটা আসে সেটা আমি একটু লিখে দেই। দেখো পুরো টেন্সই লাগবে, ঠিক আছে? তারপরও প্রত্যেক বছর যেটা আসে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এটা প্রত্যেক বছর আসে, তো এটাতে একবারে বস হয়ে যেতে হবে কিন্তু, ঠিক আছে? টেন্স ভালো করে শিখতে হবে এবং টেন্সের মধ্যে ডিউতে স্পেসিফিক্যালি আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা টেন্স তোমাকে শিখতেই হবে। ঢাবির প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে। বুঝতে হলে যখনই তুমি প্রশ্ন প্র্যাকটিস করতে যাবে দেখবা প্রত্যেক বছর টেন্স ঢাবিতে আসে। তোমাকেও তার মানে কি করতে হবে? টেন্স পড়তে হবে, 1 মার্ক কমন টেন্স থেকে। এবং কোনটা আসে টেন্সের মধ্যে? 99.99% ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রত্যেক বছর এটাই আসে। তাহলে আমরা একটু এটা সলভ করবো। তো আই ড্যাশ, আমি সারা সকাল ধরে কল দিচ্ছি, তো এখানে ক্যান নট আছে না কুড নট আছে? ক্যান নট আছে, প্রেজেন্ট টেন্স, তার মানে এখানে হ্যাড হবে না, হ্যাড হবে না। তারপরে এখানে উড হবে না, এখানে ট্রাইড ভার্বের ভি টু এটাও হবে না। তাহলে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আই হ্যাভ বিন ট্রাইং, কি হবে অ্যান্সার? আই হ্যাভ বিন ট্রাইং, আমি চেষ্টা করেছি টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং, বাট আই কান্ট গেট থ্রু, কিন্তু আমি কাজটা করতে পারি নাই। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই শেয়ার মেনশন করতে পারো, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা 2 জন পাবে আমার 2টা বই গিফট। আর আমার অ্যাডমিশনের ইংলিশ ব্যাচ শুরু হবে, অ্যাডমিশন ইংলিশ কিলার ব্যাচ, বাংলাদেশের সব ইউনিভার্সিটির জন্য। পুরো ইংলিশের ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আমার অ্যাডমিশনের ইংলিশ কিলার ব্যাচে। তোমরা যে ভার্সিটিতেই পরীক্ষা দাও এর বাইরে কোনো কিছু পাবে না, ঢাবি থেকে শুরু করে এ টু জেড পুরো স্ট্যান্ডার্ড বিগত বছরের কোশ্চেন প্র্যাকটিস, মেমোরাইজিং পার্ট, গ্রামার, রিটেন, সব কিছু, এমসিকিউ, রিটেন সব সময়। এমন না যে রিটেন আলাদা পড়া লাগবে না, এই একসাথে। কোর্স ফি 2000 টাকা, কিন্তু এখন মাত্র 1250 টাকায় ভর্তি চলতেছে, 25 তারিখ পর্যন্ত মাত্র 1250 টাকা। দ্য সিনোনিম অফ ডেভিয়েট, দেখো সিনোনিম অ্যান্টোনিম ভর্তি পরীক্ষায় আসে কি না আমি একটু জিজ্ঞেস করি, উত্তর করো তো কমেন্টে। দেখো বোকা যে বলদ সেও জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনোনিম অ্যান্টোনিম মাস্ট। তো এখানে দেখো তো কি আসছে, সিনোনিম অ্যান্টোনিম আসছে কিনা দেখো। দা সিনোনিম অফ ডেভিয়েট, ডেভিয়েট মানে বিচ্যুত, তার সিনোনিম জানতে চাইছে। তো কন্টিনিউ, কোনো কিছু চালিয়ে যাওয়া। আচ্ছা, অল্টারনেট মানে কোনো কিছুর একটা বিকল্প অথবা কোনো কিছু সহজাত করে অন্যদিকে চালিয়ে দেওয়া, অল্টারনেটিভ। আচ্ছা, পারভেড, ডাইগ্রেস, বলো এখানে কোন অ্যান্সার? বলো এখানে অ্যান্সার কোনটা? দ্রুত সবাই অ্যান্সার করে ফেলো, দ্রুত দ্রুত দ্রুত, ঠিক আছে? দ্রুত সবাই অ্যান্সার করে ফেলো। দেখো বিচ্যুত, বিচ্যুত, ঠিক আছে? ডেভিয়েট মানে কি? বিচ্যুত, পথভ্রষ্ট, পথভ্রষ্ট বা বিচ্যুত, ঠিক আছে? গোল্লায় গেছে, ঠিক আছে? তো এটার সিনোনিম চাইছে, এটা অল্টারনেট বিকল্প করা হবে না, কন্টিনিউ চালিয়ে যাওয়া হবে না। পারভেড মানে কোনো কিছুকে ব্যক্ত করা, পরিব্যক্ত করা, এটাও না। ডাইগ্রেস মানে পথভ্রষ্ট হওয়া, যে পথে যাচ্ছিলা সেই পথ থেকে আরেক পথে চলে যাওয়া। যাচ্ছিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা সেই দিকে, কিন্তু মাঝখানে কোচিং করতে যে গার্লফ্রেন্ড একটা পটায় চলে গেছো জিয়া উদ্যানের দিকে, তো এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? যেটা ফোকাস সেদিকেই থাকতে হবে এবং শুরু থেকে গোল ক্লিয়ার থাকতে হবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 1 থেকে 20-এর মধ্যে থাকতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 1 থেকে 50-এর মধ্যে থাকতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 1 থেকে 100-এর মধ্যে থাকতে চাই, এরকম টার্গেট এখন থেকে ফিক্স থাকতে হবে। তো সিনোনিম আসে কি না? 100% আসে। তাহলে কি করলে তুমি সিনোনিম পারবা ঢাবিতে? ভোক্যাবুলারি, সব সমস্যার, সব জাতীয় প্রবলেমের তন্ত্র মন্ত্র সবকিছুর মূল হচ্ছে ভোক্যাবুলারি অ্যাডমিশনে।
আচ্ছা, এরপরে আসো নেক্সট কোয়েশ্চেন্স, খেয়াল করো। মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, অনেক মানুষ ক্রমাগতভাবে আগ্রহী হয়ে পড়ছে ইন সাস্টেইনেবল লিভিং, টেকসইভাবে বসবাসে, হুইচ হ্যাজ স্পার্কড এ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, যেটা ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব পণ্যের ড্যাশের ক্ষেত্রে স্পার্ক মানে উচ্চ মাত্রায় বাড়ছে। এখন মানুষ এখন কি করে, সবুজ বা একটু গ্রিন বা একটু একবারে সতেজ জিনিস পছন্দ করে, তাই না? ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব সব কিছুতে যাইতে চায় মানুষ, যে একটা জিনিস অথেন্টিক হোক, টাকা যাক কিন্তু আমরা যেন আসল বা অথেন্টিক প্রোডাক্টটা পাই। তো এই ধরনের টেন্ডেন্সির কারণে এই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টসগুলো, পরিবেশ বান্ধব প্রোডাক্টগুলো কি ডেক্লাইন, এগুলার বেচা বিক্রি কমে যাচ্ছে না। ক্যাটাস্ট্রফি বিপর্যয় ঘটতেছে না। আন্ডারস্ট্যান্ডিং বুঝতে মানে আন্ডারস্ট্যান্ডিং মানে বোধগম্যতা, তো এখানে আন্ডারস্ট্যান্ডিং এর কিছু নাই। সার্জ মানে এটার ঢেউ উপরের দিকে যাচ্ছে, মানে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের, পরিবেশ বান্ধব প্রোডাক্টের বেচা বিক্রি একবারে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, একবারে উপরের দিকে যাচ্ছে, মানে এটার সেল দিন দিন বাড়তেছে। তো স্পার্কড এ সার্জ, সার্জ মানে এটা উপরের দিকে উঠতেছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের কনজাম্পশন, বেচা বিক্রি। হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ, এটা কই থেকে ছিল, এটা ভোক্যাব থেকে, কি থেকে, ভোক্যাবুলারি থেকে। ক্লাসটা যারা শেয়ার করো নাই বন্ধুদের সাথে এখনই শেয়ার করে দাও, আমরা প্র্যাকটিস করতেছি, আমরা খেয়াল করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন। ওকে, এরপরে দেখো আমরা খেয়াল করি, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার, আফটার একটা কি প্রিপজিশন, তাহলে দেখো তো প্রিপজিশন থেকে প্রশ্ন আসে নাকি আসে না? পৃথিবীর সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, শুধুমাত্র টু এর পরে কি বসে, বেস ফর্ম। তো হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার, তাহলে এই কোশ্চেনটা আসছে প্রিপজিশনের টপিক থেকে। এরপরে কোশ্চেনটা একটু দেখো তোমরা কোন টপিক থেকে এসেছে। তো হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ এ বটল, সে তার মাথায় বোতলের আঘাত লাগার পরে হাসপাতালে গিয়েছিল। এখন আফটার একটা প্রিপজিশন, সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে রিসিভ এ হিট, এখন আফটার এখানে রিসিভ না, এখানে রিসিভিং হওয়া উচিত ছিল। কি হওয়া উচিত ছিল, রিসিভিং এ হিট, এটা ভুল। আচ্ছা, আফটার হিটিং অন দ্য হেড উইথ এ বটল, এখন আফটার হিটিং অন দ্য হেড, এই আফটার হিটিং মানে সে নিজে হিট করেছে, সে নিজে মাথায় হিট করছে বোতল দিয়ে, কিন্তু আসলে নিজে মাথায় হিট করে নাই বোতল দিয়ে, তাকে হিট করা হয়েছে। আমি কি এত বড় বলদ যে নিজের মাথায় নিজে ঠাস করে হিট করব বোতল দিয়ে? তুমি করবা? কেউ করবে? করবে না। তো এটা সে হিট হয় নাই, তাকে হিট করা হয়েছে, সে নিজের নিজে হিট করে নাই, তো এটাও ভুল। আফটার হিট এটা এনজি হবে, এটাও ভুল। আফটার কারেক্ট অ্যান্সার হচ্ছে আফটার বিং হিট, বি মানে হওয়া, তো সে হিট হওয়ার পরে, মানে আমাকে যখন যদি কেউ হিট করে বোতল দিয়ে, তাহলে আমি হিট হইলাম। তো আফটার বিং, আফটার একটা প্রিপজিশন, এরপরে বি ভার্বের সাথে আইএনজি, তো আফটার বিং হিট, আফটার বিং হিট। তাহলে এবার প্রশ্ন করছে ভাই হিট আর বিং হিটের মধ্যে পার্থক্য কি, বা হিটিং আর বিং হিটের মধ্যে পার্থক্য কি? হিটিং বা হিট মানে হচ্ছে আমি নিজেরা হিটটা করছি, আর বিং হিট মানে আমাকে হিট করা হয়েছে, ঠিক আছে? আফটার বিং হিট, হিট খাওয়ার পরে বোতল দিয়ে, আর তারপর আমি হাসপাতালে গেছিলাম দৌড়ায়। ক্লিয়ার ব্যাপারটাতে? এটা আসছে কই থেকে টপিক? প্রিপজিশন। তাহলে প্রিপজিশন পড়তে হবে নাকি হবে না? আবার অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস পড়তে হবে নাকি হবে না? এটা কিন্তু বেসিক কোয়েশ্চেন, এটা কিন্তু বেসিক গ্রামার থেকে। আমি আবারও বলতেছি বারবার, বেসিক গ্রামারের উপরে কোনো ওষুধ নাই। এই অ্যাডমিশনের সফলতার মূলমন্ত্র দুইটা, একটা হচ্ছে ভোকাবুলারি আর একটা হচ্ছে বেসিক গ্রামার। যে টিচারের কাছেই পড়ো অ্যাডমিশন ইংলিশ, আমার কাছে পড়ো, যার কাছে পড়ো, যেন বেসিক থেকে শিখো, A to Z ডিটেলসে। আমার অ্যাডমিশনের ব্যাচের ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে, 10 সেপ্টেম্বর। কোর্স ফি 2000 টাকায়, 25 তারিখ পর্যন্ত 1250 টাকা অনলি। চুজ দ্য কারেক্ট স্পেলিং না ইনকারেক্ট স্পেলিং, একটু খেয়াল করো তো। এখানে পরীক্ষার হলে এখানে লেখা আছে কি ইনকারেক্ট, পরীক্ষার হলে তোমরা পড়বা কি জানো, কারেক্ট। এখানে লেখা আছে চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, পোলাপান পরীক্ষার হলে পড়ে চুজ দ্য কারেক্ট স্পেলিং। আসলেই আসলেই তোমরা এটা করবা, এখানে লেখা আছে ইনকারেক্ট স্পেলিং, কিন্তু পরীক্ষার হলে ঝুলে ঝুলে ওরা পড়ে চুজ দ্য কারেক্ট স্পেলিং। বুঝতে পারছো? এটা হয় ভাই, এটা হবে তোমাদের সাথে, ওই কারণে আমি জিনিসটা এখনই বলে দিলাম। পরীক্ষার হল বড় আজীব জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ওকে, এরপরে দেখো, তাহলে চুজ দ্য কারেক্ট স্পেলিং, ইনকারেক্ট স্পেলিং, এখন এখানে ইনকারেক্ট চাইছে আমাদের। তো অ্যাপ্রিহেনশন মানে দুশ্চিন্তা বা আশঙ্কা, এটা ঠিক আছে।
অ্যাপ্রিহেনশন কারেক্ট, আমাদের বের করতে বলছে ইনকারেক্টটা। ট্রাঙ্কুইলিটি মানে শান্ত, শান্ত নির্জন কোনো কিছু, একবারে ঠান্ডা প্রকৃতির। আচ্ছা ডুপ্লিসিটি, এটাও ঠিক আছে, ডুপ্লিসিটি বানানো ঠিক আছে, ডিউপিএলআইসিআইটি হয়, এটাও ঠিক আছে, ডুপ্লিসিটি কারেক্ট, এটাও কারেক্ট, আর এটাও কারেক্ট। আর এইখানে এক্সপ্লানেশন বানানটাতে, এক্সপ্লানেশন বানান হচ্ছে EXPLANA, তাহলে ভুল হয়েছে কোথায় বলো তো, এখানে একটা আই দিয়েছে এক্সট্রা, এখানে একটা কি দিয়েছে এক্সট্রা, আই, EXPLANATION, এক্সপ্লানেশন, ঠিক আছে, কি হবে এক্সপ্লানেশন। ওকে, এরপরে খেয়াল করে, হ্যাঁ গ ইউনিট নিয়েও আমি দেখাবো। তাহলে আমরা কি দেখলাম এখানে, প্রিপজিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, ইনকারেক্ট কারেক্ট স্পেলিং, স্পেলিং থেকে আজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন মাস্ট একটা পাবা। স্পেলিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতদিন আছে স্পেলিং থেকে কোশ্চেন আসবে মাস্ট, ঠিক আছে, কারেক্ট স্পেলিং এবং ইনকারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন পাবা, স্পেলিং ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় না। এরপরে আসো নেক্সট কোশ্চেন আমরা দেখি, ড্যাশ আই এম মাইনর আই ক্যান নট ড্রাইভ ইট, যেহেতু আমি ছোট সেহেতু আমি এখনো ড্রাইভ করতে পারি না, ঠিক আছে, যেহেতু আমি ছোট, এখন বিং এ মাইনর ছোট হয়ে না, ডিউ, ডিউ মানে মানে বাকি বকেয়া, আবার ডিউ মানে কারণও বোঝায়। এরপরে এভিডেন্টলি, এভিডেন্টলি মানে দৃশ্যত, মানে যেহেতু কাগজপত্রে আমার বয়স এখনো ওরকম হয় নাই তাই আই ক্যান নট ড্রাইভ ইট। আরেকটা হচ্ছে, এখন দেখো ড্যাশ আই এম মাইনর, যেহেতু আমি ক্ষুদ্র ছোট, আই ক্যান নট ড্রাইভ ইট, আমি এখনো গাড়ি চালাতে পারি না। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সিন্স, সিন্স বা অ্যাজ, এই দুইটার মানে যেহেতু, সিন্স বা অ্যাজ মানে কি যেহেতু, যেহেতু, ঠিক আছে। তো সিন্স আই অ্যাম মাইনর, আবার সিন্স মানে কিন্তু হতে বা থেকে, তো সিন্স মানে যেহেতু আই অ্যাম মাইনর, যেহেতু আমি ক্ষুদ্র ছোট, আই ক্যান নট ড্রাইভ ইট, আমি এখনো গাড়ি চালাতে পারি না। এভিডেন্টলি না, ডিউ আই এম মাইনর এরকম কিছু হয় না ইংরেজিতে, বিং আই এম মাইনর এখানে এম আছে, আবার এখানে বিং হয় না, বি মানেই অ্যামিজার অজয়, তো বি ই বি, এই বি মানেই অ্যামিজার অজয়, তো বি আছে আবার এনে এম আছে, এটা হবে না, কারেক্ট অ্যান্সার সেন্স। তাহলে এটা কোথা থেকে আসলো কোশ্চেনটা, একেবারে বেসিক গ্রামার থেকে। কই থেকে এটা আসছে, বেসিক গ্রামার। আবার সিন্স প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়, আবার সিন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়, বেসিক গ্রামারও ধরতে পারো, ক্লিয়ার। এই জন্য বারবার বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য দুইটা জিনিস, ভোকাবুলারি আর বেসিক গ্রামার মাস্ট। এরপরে আসো, টু হ্যাভ কোল্ড ফিট মিন্স কি, কোল্ড ফিট একটা ফ্রেজ, কোল্ড ফিট মানে নার্ভাস হয়ে যাও, তুমি একটা ভাইবা দিতে গেছো, তুমি নার্ভাস ফিল করতেছো, তুমি একজন হাই অফিসিয়াল বা হাই প্রোফাইল বা কোনো একজন রিচ পার্সনের সাথে মিটিং এ যাচ্ছ, তো তুমি নার্ভাস ফিল হচ্ছে, এটাকে বলে টু হ্যাভ কোল্ড ফিট, ঠিক আছে, টু হ্যাভ কোল্ড ফিট। তো কোল্ড ফিট মানে কি, কোল্ড ফিট মানে নার্ভাসনেস কাজ করা, তুমি নার্ভাস হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় টু হ্যাভ কোল্ড ফিট। ওকে ভাইয়া, মেডি জিকে এই কোর্স দ্বারা কমপ্লিট হবে? আসলে আমি তো জিকে পড়াই না, আমি ইংলিশ পড়াই, তোমার মেডিকেলের ইংলিশ 100% কমপ্লিট হয়ে যাবে, তোমার মেডিকেলের ইংলিশ, ডিইউ এর ইংলিশ, গুচ্ছের ইংলিশ, এই এক কোর্সে তোমার ইংলিশ A to Z কমপ্লিট, বাংলাদেশের সকল ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটির ইংলিশ তোমার এই এক কোর্সে কমপ্লিট। আচ্ছা এরপরেরটা দেখো, ড্যাশ দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি, শি হ্যাজ ফাউন্ড এ পিসফুল পার্ক টু টেক রেস্ট। হাসেল অ্যান্ড বাসেল আরেকটা ফ্রেজ, এটার মানে খুবই জনবহুল, ঘনবসতিপূর্ণ এবং নয়েজি এলাকা, নয়েজি মানে অনেক সাউন্ড, খুবই, এই হাসেল অ্যান্ড বাসেল একটা ফ্রেজ, এটার মানে কি খুবই ক্রাউডেড কোনো জায়গা, খুবই জনবহুল, খুবই শব্দ দূষণের কোনো এলাকা। তো সে এই শহরের হাসেল বাসেল থেকে একটা পিসফুল পার্কের সন্ধান পেয়েছে, রেস্ট নিতে, একটা শান্তশিষ্ট শান্তিপ্রিয় একটা পিসফুল পার্ক সে খুঁজে পেয়েছে। তো এই শহরের মধ্যে, হাসেল বাসেলের এই শহরে, যানজট শব্দ জনবহুল এই শহরের মধ্যে সে একটা পার্ক পাইছে। এখন নেভার দ্য লেস মানে তা সত্ত্বেও, এটা হয় না। সিন্স যেহেতু বা কারণে, এটাও হয় না। অলদো মানে যদিও, আর হচ্ছে অ্যামিডেস্ট মানে মধ্যে। তো অ্যামিডেস্ট দেখো, অ্যামিডেস্ট দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি, এই শহরের হাসেল এবং বাসেলের মধ্যে, অ্যামিডেস্ট মানে কি মধ্যে, এই শহরের হাসেল এবং বাসেলের মধ্যে, ঠিক আছে, সে একটা পিসফুল পার্কের সন্ধান পেয়েছে।
তো অলদো মানে যদিও, এটা হয় না, অর্থের সাথে মিলে না। সিন্স অর্থের সাথে মিলে না। নেভারদালেস তা সত্ত্বেও অর্থের সাথে মিলে না। একমাত্র মধ্যে লাগবে আমাদের, মধ্যেকে এখানে অ্যামিডেস্ট। ঠিক আছে, অ্যামিডেস্ট। ওকে, এরপরে আসো আমরা, মাত্র 15টা কোয়েশ্চেন আসবে এমসিকিউতে। 15টার মধ্যে মিনিমাম 14টা কারেক্ট করার টার্গেট করতে হবে। আর এটার জন্য ভোকাবুলারি আর বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এখন এই কোয়েশ্চেনটা তাহলে কোন টপিক থেকে আসলো? এইটা বেসিক গ্রামার, এটা বেসিক ইংলিশ থেকে আসছে। কই থেকে আসছে? বেসিক ইংলিশ। ঠিক আছে, আর প্রিপজিশন সহ এই শব্দগুলোর মিনিং জানতে হবে। সিন্স মানে কি, দো মানে কি, অলদো মানে কি, অ্যামিডেস্ট মানে কি, অ্যামং মানে কি, বিটুইন মানে কি, এগুলা। ইফ রানা হ্যাড, ইফ আছে সেন্টেন্সের শুরুতে, তার মানে এটা কি কন্ডিশনাল, তার মানে এটা কন্ডিশনাল। এখন কন্ডিশনাল কয় প্রকার? এক প্রকার না তিন প্রকার? তিন প্রকার। তাহলে এটা কোন প্রকার? তো কন্ডিশনাল ভাই এইটা একটা ঐতিহাসিক জিনিস, এটা হিস্টোরিক্যাল একটা ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনোদিন নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে কিন্তু তাতে কন্ডিশনালস আসে নাই। এটা সম্ভবই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমরা কন্ডিশনালস মাস্ট পাবা। 1 মার্ক একবারে লিখিত, 1 মার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম গ্যারান্টেড, তুমি লিখা নাও যে কন্ডিশনালস একটা পাবা। তাও কোনটা সেটা বলে দিই, হয় ফার্স্ট কন্ডিশন নয় থার্ড কন্ডিশন। কন্ডিশন 3 প্রকার। একাডেমিক ক্লাসে যখন তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচে, আগের ব্যাচে সব সময় পড়াইছি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশন আর থার্ড কন্ডিশন এই দুটোর একটা আসে। এখন দেখো, ইফ এর পরে যদি হ্যাড থাকে আর যদি ভি3 থাকে, হ্যাড প্লাস ভি3, ইফ এর পরে হ্যাড আর ভি3 থাকলে তারা বলে থার্ড কন্ডিশন। ফিল আপ করতে হয় উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি3 দ্বারা। ফিল আপ করতে হয় উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি3 দ্বারা। এখানে উড হ্যাভ, কুড হ্যাভ নাই, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি3। তো এই যে আছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি3, তো এই যে আছে উড হ্যাভ। ঠিক আছে, তো ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, যদি রানা জেলে না যাইতো তাহলে হি উড নট হ্যাভ বিকাম এ হিরো, তাহলে সে হিরো হইতে পারতো না। রানা জেলে না গেলে, রানা কারাবদ্ধ না হলে সে হিরো হতে পারতো না। হি উড নট হ্যাভ বিকাম এ হিরো, যদি না সে জেলে যেত। জেলে যে অনেকে হিরো হয়, যেমন ওবায়দুল কাদের জেলে যে হিরো হয়েছিল। ওকে, তো ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন হি উড নট হ্যাভ বিকাম এ হিরো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এইবার একটা ইন্টারেস্টিং জিনিস, সেই ইন্টারেস্টিং জিনিসের নাম কি? ফিগারস অফ স্পিচ। এখন এই যে এটা, তাহলে এই টপিকটা পড়তে হবে। প্রশ্নের প্যাটার্ন কই থেকে আসছে? কন্ডিশনালস থেকে। তার মানে কন্ডিশনালস একদম মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ ভাজা পোড়া করে খেয়ে ফেলতে হবে। ঠিক আছে, এরপরটা কি? ফিগারস অফ স্পিচ। ডিরেক্টলি স্যার এখানে লিখেই দিছে, ডিরেক্টলি স্যার এখানে লিখে দিছে যে ফিগারস অফ স্পিচ, এবং প্রশ্ন একটা এসেছে কোন ইউনিটে? বি ইউনিটে। তার মানে কি তোমাকে ফিগারস অফ স্পিচ শিখতে হবে। ফিগারস অফ স্পিচ কি শিখতে হবে? শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, তার একটা স্বর্ণের মতো হৃদয় আছে, তার হৃদয়টা পুরো কাঁচা সোনার মতো, তার অন্তরটা পুরো কাঁচা সোনার মতো। এখন এই শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, এখন এই ফিগারস অফ স্পিচ কি এটা তোমাদের শিখতে হবে। মেটাফর, আইরনি, সিমিলি, পার্সনিফিকেশন, এই জিনিসগুলো তোমাদেরকে, সিনেকডচি, তো এগুলো আলাদা। সিনেকডচি কি, পার্সনিফিকেশন কি, সিমিলি কি, আইরনি কি, মেটাফর কি, এগুলো শেখার বিষয়। যেমন মেটাফর কি? মেটাফর হচ্ছে রূপক। মেটাফর কি? মেটাফর হচ্ছে রূপক। আইরনি কি? উপহাস বা বিদ্রূপ করা। সিমিলি মানে সদৃশ্য, কাছাকাছি, একই রকম, এরকম। আর পার্সনিফিকেশন মানে কোনো বস্তুর মধ্যে কোনো ব্যক্তির গুণ দেয়া, একটা বস্তুর মধ্যে বা একটা বস্তুকে একটা ব্যক্তি গুণ দিয়ে কল্পনা করা। ঠিক আছে, আমি তোমাদেরকে এক্সাম্পল দিই। ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডে বলতেছো যে তোমার কথা আমার কানে মধুর মতো লাগে, তো তার কথারে তুমি কি বলতেছো? মধু। তাহলে এটাকে বলে রূপক, যে তোমার কথা আমার কাছে মধুর মতো, মধুর মতো মানে মধুর ন্যায় বা মধুর মতো। ঠিক আছে, তো এই যে এটাকে বলা হয় মেটাফর। যেমন একটা কথা আছে না, মন মাঝি তোর বৈঠানে রে আমি আর বাইতে পারলাম না। তো মন মাঝি মানে মনের মতো মাঝি, মনের মতো মাঝি, এটাকে বলে মন মাঝি, মেটাফর, রূপক। ঠিক আছে, ইয়োর ভয়েস, ইয়োর ভয়েস ইজ মিউজিক টু মাই আর্টস, আমার কানে তোমার কণ্ঠ পুরো গানের মতো লাগে, তোমার কণ্ঠ আমার কানে গানের মতো লাগে। তো এই যে তুমি তার কণ্ঠরে পুরা, এই যে ছেলেরা মেয়েরা এমনি হচ্ছে সুন্দর, ছেলেরা তাদেরকে পটায় পুটায় আরো 10 গুণ মানে সুন্দর বানায় ফেলে। এই পটানোই হচ্ছে মেটাফর। ঠিক আছে, আর আইরনি কি? আইরনি হচ্ছে উপহাস বা বিদ্রূপ। আইরনি কি? মনে করো এটা হচ্ছে কোনো কিছু নিয়ে, মনে করো না, এটা ডিরেক্টলি উপহাস বা বিদ্রূপ করা। যেমন আমি যদি তোমারে বলি যে পুলিশ স্টেশন ডাকাতি হয়েছে, আচ্ছা এখন পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশন যদি ডাকাতি হয় তাহলে কার না হাসি আসবে বলো?
তুমি যদি বলো যে ফায়ার সার্ভিসের অফিসে আগুন লাগছে, এখন ফায়ার সার্ভিস অফিস আগুনে পুড়ে গেছে, এটা শুনে তুমি কার না হাসি আসবে বলো যে ফায়ার সার্ভিস অফিস আগুনে পুড়ে গেছে। আরে ভাই ফায়ার সার্ভিস অফিস আগুনে কিভাবে পড়ে, পুলিশ স্টেশনে কিভাবে চুরি হয়, তাই না? সো এইটাকে বলা হয় আইরনি বা উপহাস। এটাকে কি বলে? আইরনি বা উপহাস। ঠিক আছে, অনেকে বলতেছে ভাই মেটাফোর হলো যে ফ্লার্টিং করা। হ্যাঁ বলতে পারো যে মেটাফোর এক ধরনের ফ্লার্টিং মেটাফোর এক ধরনের ফ্লার্টিং, ঠিক আছে তোমার কথা। আচ্ছা সিমিলি কি? সিমিলি কি? সিমিলি আছে তুমি বলতে পারো যে ইউ আর ব্রেভ অ্যাজ এ লায়ন, ইউ আর ব্রেভ লাইক এ লায়ন, তুমি সিংহের মতো সাহসী। এখন তুমি সিংহের মতো সাহসী, এখন তুমি কি আসলে সিংহ না, বা সিংহ তুমি না, কিন্তু সিংহের সাহস আর তোমার সাহস একই, একই লেভেলের, মানে তুমি এত সাহসী। তো এই একই বা সদৃশ, এই একই বা সদৃশ্য, ঠিক আছে, এই একই বা সদৃশ এটাকে বলা হয় সিমিলি। তুমি সিংহের মতো সাহসী, ঠিক আছে, সে আর সে খ্যাক শিয়ালের মতো চালাক, বা সে শিয়ালের মতো চালাক। এখন শিয়ালও যতটুকু চালাক সেও ততটুকু চালাক, ঠিক আছে, এই যে সদৃশ্য এটাকে বলা হয় সিমিলি। আচ্ছা আর পার্সনিফিকেশন কি? পার্সনিফিকেশন হচ্ছে একটা বস্তু, মানুষ বাদে যে কোনো একটা বস্তু, মনে করো সূর্য, এখন সেই সূর্য যদি মানুষের মতো আচরণ করে তাকে বলা হয় পার্সনিফিকেশন। সূর্য যদি মানুষের মতো আচরণ করে তারে বলে পার্সনিফিকেশন। যেমন আমরা যখন বলি যে সূর্য মামা আমাকে দেখে হেসে উঠল, সান স্মাইলড অন মি, সূর্য হেসে উঠল। এখন সূর্য কি মানুষ যে সূর্য হাঁটবে, হাসবে? সূর্য কি মানুষ যে সূর্য হাসবে? সূর্য হাসে না, কিন্তু কবি সাহিত্যিকরা বলে যে সূর্য হাসতে চায়, সূর্য আমাকে দেখে হেসেছিল। এইগুলা ফিগারস অফ স্পিচ, এগুলা মানুষের লাগে না, এগুলা কবিদের লাগে। এই যে মেটাফোর, আইরনি, সিমিলি, পার্সনিফিকেশন এগুলা কবি সাহিত্যিকদের লাগে। তো এই জন্য আমাদের পড়াশোনা করতে হয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলো। তারপরে সিনেকডচি আছে, এইগুলা প্রত্যেকটা তোমাদেরকে ডিটেলসে শেখানো হবে, এগুলো ইন্টারেস্টিং, অনেক মজার টপিক। সো পার্সনিফিকেশন হচ্ছে কোনো একটা বস্তু, যেমন সূর্য আমাকে দেখে হেসে উঠল। পেঁয়াজ তুমি আমাকে কাঁদাচ্ছ, পেঁয়াজ কি তোমার কাঁদাইতে পারে? পেঁয়াজ কি মানুষ? কিন্তু তুমি ভাবতেছো মনে মনে যে পেঁয়াজ কাটতে গেলেই তোমার চোখে পানি আসে, পেঁয়াজ মানুষ না, কিন্তু তুমি তাহলে মানুষের মতো আচরণ করতেছে, এটাকে বলা হয় পার্সনিফিকেশন, মানে ব্যক্তির রূপ দেয়া। ঠিক আছে, পেঁয়াজ তুমি কেন আমাকে কাঁদাও। ওকে, এবার দেখো পরের কোশ্চেনটা কোন সোর্স থেকে আসে। তো ফিগারস অফ স্পিচ অ্যাডমিশনের জন্য পড়তে হবে 100 দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস, রিগোরাস মানে কঠোর বা কঠিন, রিগোরাস মানে কি কঠোর বা কঠিন। এখন এটার কি চাইছে পরীক্ষাতে, সিনোনিম না অ্যান্টোনিম? চাইছে অ্যান্টোনিম, কিন্তু তোমরা পরীক্ষার হলে যে পড়বা সিনোনিম। চাইছে ইনকারেক্ট কোনটা, তোমরা পরীক্ষার হলে যে পড়বা কারেক্ট কোনটা। চাইছে এখানে অ্যান্টোনিম, তুমি পরীক্ষার হলে যে পড়বা সিনোনিম। দেখো এগুলো অনেকেই করবা। তো অ্যান্টোনিম অফ রিগোরাস, রিগোরাস মানে কঠোর বা কঠিন। এখন এটার অ্যান্টোনিম, সিনোনিম মানে সমর্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ। তো এটার বিপরীতটা অ্যান্সার হবে, কারণ এখানে বিপরীতটা চাইছে। এখন সিনোনিম কে কে এখানে? রিগোরাস মানে কঠোর বা কঠিন, চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং মানে কি কঠিন, তো এটা একই হইল। র্যাভেনাস মানে ডেস্ট্রয়ার, ধ্বংসকারী, রাগী, বদমেজাজি, তো এটাও একই, কঠোর বা কঠিনের মতো। ডোমিনেটিং মানে খুবই কঠিন বা খুবই কঠোর, সবকিছু দমন করতে চায়, মানে কঠিন বা কঠোরই। কিন্তু ফ্লেক্সিবল মানে নমনীয়, ফ্লেক্সিবল মানে কি নমনীয়, পরিবর্তনশীল, বন্ধুত্বপূর্ণ। ঠিক আছে, তো ফ্লেক্সিবলটা হচ্ছে এর অ্যান্টোনিম, ফ্লেক্সিবলটা হচ্ছে রিগোরাসের অ্যান্টোনিম। তাহলে অ্যান্টোনিম থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। এখন অ্যান্টোনিম কিভাবে পারবো আমরা? একজন লিখেছে ভাইয়া পেঁয়াজ সত্যি কাদায় হ্যাঁ পেঁয়াজ সত্যি কাদায়। ওকে, তো রিগোরাসের অ্যান্টোনিম চাইছে ফ্লেক্সিবল, ঠিক আছে, মানে নমনীয়। তার মানে ডিরেক্টলি অ্যান্টোনিম এবং সিনোনিম আসে। একটু আগে আমরা একটা সিনোনিম পেয়েছিলাম, এখন একটা আমরা অ্যান্টোনিম পাইলাম। এর পরেরটাতে আসো লাস্ট দুইটা, 13 আর 14 নাম্বার। মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন, এই কোশ্চেন আসলে ডিরেক্টলি প্রিপজিশন থেকে। ইনটু, ওয়ান, ফর, অ্যাট, এগুলো কি? এগুলো প্রিপজিশন। সো তোমাকে আধা ঘন্টার মধ্যে মেট্রো স্টেশনে দেখা করতে বলেছে। আধা ঘন্টার মধ্যে তোমাকে কোথায় দেখা করতে বলছে? মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশন একটা নির্দিষ্ট জায়গা, মেট্রো স্টেশন একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট জায়গা বোঝাতে সেখানে প্রিপজিশন অ্যাট বসে। এটা কোশ্চেন ডিরেক্টলি প্রিপজিশন থেকে, ঠিক আছে, ডিরেক্টলি এই দুইটা কোশ্চেন সরাসরি প্রিপজিশন থেকে। এরপরে দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 আওয়ার্স টু ড্যাশ দ্য ব্লেজ, তো ফায়ার ফাইটাররা 5 ঘন্টা কাজ করেছিল ওই আগুন নেভাতে, ওই আগুন
নেভাতে বা আগুন দূর করতে। এখন পুট অফ, পুট অন, পুট আউট, পুট ইন, এগুলোর আরেকটা নাম আছে প্রিপোজিশন বাদেও, এটাকে বলা হয় গ্রুপ ভার্বস। কি বলা হয়? গ্রুপ ভার্বস। ঠিক আছে, যেমন ব্রেক ইন, ব্রেক আউট, ব্রেক ডাউন, ব্রেক আপ। এর মধ্যে তোমরা একটা চিহ্ন শুধুমাত্র, যে ব্রেকআপ। ব্রেকআপ মানে হচ্ছে ভাইয়া সম্পর্কের অবসান হয়, এটা শুধু আমরা জানি। ব্রেক ডাউন কি তোমরা জানো না, ব্রেক ইন কি তোমরা জানো না, ঠিক আছে। ব্রেক আউট কি ছড়িয়ে পড়া কোনো কিছু, এটাও তোমরা জানো না। এগুলোকে বলা হয় গ্রুপ ভার্ব, এগুলো শিখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। তো গ্রুপ ভার্ব 100% পড়তে হবে। তো দ্য ফায়ার ফাইটার্স, এখন পুট অফ মানে কোনো একটা জায়গায় কোনো কিছু রাখা, আর পুট ইন কোনো কিছুর ভেতরে কোনো কিছু রাখা। পুট অন মানে পরিধান করা, কোনো একটা পোশাক পরিধান করা বা পরা, ঠিক আছে, পরিধান করা, কোনো একটা পোশাক আশাক পরিধান করা। আর পুট আউট, পুট আউট মানে কোনো কিছু দূর করা, দূর করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5 ঘন্টা লেগেছিল ওই আগুন নেভাইতে বা আগুনটাকে দূর করতে। এখন দূর করা বা নেভানো, এখন এই বাকি তিনটা, পুটিন মানে রাখা, রাখা এটা তো হবে না। পুট অন মানে কোনো পোশাক পরিধান করা, যে কোনো কিছু, কোনো একটা পোশাক বা কোনো কিছুকে পরিধান করা। পুট অফ মানে কোনো জায়গায় কোনো কিছুকে রাখা, ঠিক আছে, কোনো জায়গায় কোনো কিছুকে রাখা। তাহলে অ্যান্সারটা হচ্ছে এই পুট আউট, যে দূর করা মানে আগুনটাকে দূর করতে, মানে আগুনটা নেভাইতে বুঝাইছে আর কি। টু পুট আউট দ্য ব্লেজ, আগুন নেভাইতে ফায়ার ফাইটারদের 5 ঘন্টা লেগেছিল। এটা গ্রুপ ভার্ব থেকে আসছে, আর এই 14 নম্বরটা প্রিপোজিশন থেকে আসছে। এখন আসো, ক্লাসটা যারা শেয়ার করো নাই দ্রুত বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আমি একটু বলি তোমাদেরকে। একজন লিখেছে জি ভাইয়া পড়াশোনার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা, পড়াশোনার সাথে আবার তাহলে প্যাচ আপ করে নাও, ঠিক আছে। এইবার আমি তোমাদেরকে একটু বলে দেই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ 10 টপিকস কোনটা। তার আগে একটু আমি এক কাজ করি, রিটেনটাও দেখাই দিই যে বি ইউনিটে রিটেনে কি আসছিল। দেখো, বি ইউনিট রিটেনের কোশ্চেন, ঠিক আছে। রিটেনে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে রিটেন আছে, এবং এই রিটেন শিখতে হবে। তুমি এমসিকিউতে পাস করছো কিন্তু রিটেনে পাস করো নাই বা ভালো করতে পারো নাই, তুমি চান্স পাবো না। রিটেন ভালো করছো, এমসিকিউ ভালো করো না, চান্স পাবো না। কিন্তু আমাদের একটাই কোর্সে অ্যাডমিশন ইংলিশ কিলার ব্যাচে তুমি এমসিকিউ, রিটেন, গ্রামার, মেমোরাইজিং পার্ট, টেক্সট বুক একসাথে সবকিছু পেয়ে যাবা, একসাথে সবকিছু পেয়ে যাবে। এমসিকিউতে ভালো করলে রিটেনে তার চেয়ে ভালো করতে হবে, তাহলে তুমি তোমার পছন্দের সাবজেক্ট ইংলিশ, ল, আইআর, ইকোনমিক্স, পছন্দের সাবজেক্টগুলো তুমি পাবা, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এগুলো। রাইটে প্যারাগ্রাফ অন্ত, একটা প্যারাগ্রাফ রাইটিং মাস্ট আসে বি ইউনিটে, এটা হচ্ছে রিটেন, ঠিক আছে। রিটেনে তো প্যারাগ্রাফ লিখতে বলছে কি নিয়ে বলো তো, হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ, কিভাবে শিক্ষা একজন মানুষের জীবন আলোকিত করতে পারে। এনলাইটেন মানে আলোকিত করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্যারাগ্রাফ আসে, এবং এই প্যারাগ্রাফটা লিখতে বলছে তোমাদেরকে যে শিক্ষা কিভাবে একজন মানুষের জীবনকে আলোকিত করে। এখন এই প্যারাগ্রাফে কখনো 8 মার্কস দেয়, কখনো 10 মার্কস দেয়, ঠিক আছে। সাধারণত 10 থাকে, 10, 10, ওকে। তো একটা প্যারাগ্রাফ লিখতে বলে যে শিক্ষা কিভাবে মানুষের জীবনকে আলোকিত করে, তো এটা নিয়ে তোমাকে লিখতে হবে। ক্রিয়েটিভ মূলত বানায় লেখা, এই কারণে ফ্রি হ্যান্ড রাইটিং ইম্পর্টেন্ট, যেটা তুমি আমার অ্যাডমিশনের ইংলিশ ব্যাচে পাবা, ফ্রি হ্যান্ড রাইটিং। আচ্ছা, এর পরেরটা দেখো, আমি তোমাদেরকে বলতে, তো এইটার অ্যান্সারটাই যে তোমরা এখানে পেয়ে যাবে, আমি দিয়ে দিছি। এরপর আসো এক্সাম্পল, সরি এক্সপ্লেইন বলছে। দা প্রোভার্ব, প্রোভার্ব মানে কি প্রবাদ প্রবচন, এই প্রবাদটাকে, ঠিক আছে, একটু এক্সপ্লেইন করতে বলছে। যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এই প্রবাদটা দ্বারা কি বোঝায়। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার মানে উপর দেখে একটা কিছুর শুধুমাত্র উপরের অংশ বা উপরটা দেখেই কোনো ব্যক্তিকে বা কোনো কিছুকে জাজ করা উচিত না। তো এই ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এটা তোমাকে এক্সপ্লেইন করতে বলছে। কারণ এটা কিন্তু অনেক বড় আকারের এক্সপ্লেইন, শর্টকাটে 5টা বা 6টা সেন্টেন্সে, ঠিক আছে, মানে একদম শর্টকাটে, শর্টকাট টু দা পয়েন্টে, জাস্ট তোমার কাছে যেটা মনে হয়। এরপরে বলছে সেন্টেন্স মেকিং, এটা মাস্ট আসে প্রত্যেক বছর। 5টা সেন্টেন্স মানে ওয়ার্ড দিবে, সেই 5টা ওয়ার্ড দিয়ে তোমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে। 5টা ওয়ার্ড দিবে, সেই 5টা ওয়ার্ড দিয়ে 5টা শব্দ দিয়ে তোমাকে 5টা সেন্টেন্স মেক করতে হবে। তো একটা অন দ্য ইডি অফ, সন্ধ্যায়, ভায়োলেশন কোনো কিছু লঙ্ঘন করা। তারপরে দেখো ফার্ভেন্টলি, কনসিকুয়েন্স, অ্যাপ্রিসিয়েট, এগুলো তোমাদের কাছে কঠিন না। দেখো কনসিকুয়েন্স মানে কি বলো তো, কোনো কিছুর ফলাফল। কনসিকুয়েন্স মানে কি, কোনো কি, আমি টপ 10 সাজেশন দেবো, এখনো কিন্তু দেই নাই, ঠিক আছে। দেখো কনসিকুয়েন্স মানে কোনো কিছুর ফলাফল, আর অ্যাপ্রিসিয়েট মানে কোনো কিছুর প্রশংসা করা, কোনো কিছুর প্রশংসা করা। ফার্ভেন্টলি মানে কর্ডিয়ালি, আন্তরিকভাবে, কি কে আসেন। ফার্ভেন্টলি মানে আন্তরিকভাবে, আন্তরিকভাবে,
ঠিক আছে, আন্তরিকভাবে। ওকে, সো এই 5টা সেন্টেন্স দিয়ে মানে এই 5টা ওয়ার্ড দিয়ে তোমাকে 5টা সেন্টেন্স মেক করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। সো এরপরে দেখো এই যে অ্যান্সার, তোমরা এটা ফলো করতে পারো। এরপরে আমরা আসো টপ 10 টপিকসের দিকে এখন যাব। সেটা হচ্ছে যে তোমরা এখন যে আমরা কোশ্চেন প্যাটার্নটা স্টাডি করলাম, স্টাডি করে যদি দেখলাম, স্টাডি করার পর দেখলাম যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এই 10টা টপিক থেকে। এই 10টা সিরিয়াস হও ভাইয়া, পুরা পড়াশোনা নিয়ে সিরিয়াস হও, ঠিক আছে? অ্যাডমিশন ছেলের হাতের মোয়ানা, প্রচুর কষ্ট করতে হবে। দেখো টপ 10 টপিকস ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, টপ 10 টপিকস ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। এক নাম্বারটা হচ্ছে প্রিপজিশন, মাস্ট পড়া লাগবে। আমাদের পেইড ব্যাচে এ টু জেড অ্যাডমিশন কিলার ব্যাচে প্রিপজিশনের 14 গোষ্ঠী উদ্ধার করা হবে। জেনারেল ইউসেজ অফ প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, নর্মাল ইউসেজ যেগুলা মানে টাইমের ক্ষেত্রে কি বসে, বছরের ক্ষেত্রে কি বসে, স্থানের ক্ষেত্রে কি বসে, বস্তু ব্যক্তি যা আছে সব এ টু জেড। তারপর একটা বেসিক গ্রামার, এইটা ভাই গেম চেঞ্জার। বেসিক ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না। বেসিকে তোমাকে বস হতেই হবে। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও নাই, দ্রুত শেয়ার এবং মেনশন করে দাও। এরপরে টেন্স মাস্ট শিখতে হবে। টেন্স তো আমি দেখাইলামই, প্রশ্নে আমি অ্যানালিসিস করে দেখাইলামই যে টেন্স সরাসরি আসছে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সবচেয়ে বেশি আসে। তো টেন্সে একবারে একটা ক্লাস দেবো, টেন্সে তোমরা বস হয়ে যাবে। 30 মিনিট মাত্র, তুমি আমার 30 মিনিট টাইম দিবা। টেন্সে যদি তোমার বস বানাইতে না পারি, তোমার আমার কাছে আর পড়তে হবে না। ওকে, কন্ডিশনালস 100% আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মাস্ট। কন্ডিশনাল ছাড়া ডাবিতে ভর্তি পরীক্ষা হয় না। ফার্স্ট কন্ডিশন আর থার্ড কন্ডিশন আসে, একদম পানির মতো শরবতের মতো গোলায় খাওয়াই দিব, ডোন্ট ওয়ারি। এরপর আসতেছে গ্যাপ ফিলিং। এখন এই গ্যাপ ফিলিং ভোকাবুলারি থেকে আসে। কি থেকে? ভোকাবুলারি জানলে গ্যাপ ফিলিং গুলা পারবা। আর হচ্ছে বেসিক গ্রামার, আর হচ্ছে কি বেসিক গ্রামার, ঠিক আছে, বেসিক গ্রামার। এরপরে কারেক্ট স্পেলিং 100% পড়তে হবে এবং কোন সোর্স থেকে পড়লে কখন পড়বে এটা আমি বলে দেবো পেইড ব্যাচে। সিনোনিম অ্যান্টোনিম 100 পড়তে হবে। ফিগারস অফ স্পিচ, সিমিলি, মেটাফর, সিনেকডোচি, ঠিক আছে, আইরনি, এই জিনিসগুলো মাস্ট পড়তে হবে। সিনোনিম অ্যান্টোনিমের পরে ফিগারস অফ স্পিচ মাস্ট পড়তে হবে, এটা 8 নম্বর। 9 নম্বর ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্ট আসে প্রত্যেক বছর। যেমন এবার আসছে কোল্ড ফিট মানে নার্ভাস হয়ে যাওয়া। তারপরে পিস অফ কেক, হু অ্যান্ড ক্রাই, তারপর হচ্ছে বার্নিং কোয়েশ্চেন, তারপরে হচ্ছে যত ফ্রেজ আমরা পড়ি তাই না, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এই সমস্ত ফ্রেজেস এসে থাকে। এরপরে ট্রান্সলেশন, ট্রান্সলেশন বি ইউনিটে এবছর দেয় নাই কিন্তু অন্যান্য ইউনিটে দিয়েছে। ট্রান্সলেশন মাস্ট আছে। এই 10টা হচ্ছে একদম টপ হিট টপিকস, এগুলো হচ্ছে একবারে হিট লিস্ট, এইগুলো তোমাকে হিট করতেই হবে। এগুলা হিট লিস্ট, এই 10টা টপিক, ঠিক আছে, এগুলো তোমাকে পড়াই লাগবে, মানে এর কোনো বিকল্প নাই, এইগুলোর কোনো মা বাপ নাই, এগুলো পড়তেই হবে তোমাকে, ঠিক আছে, এগুলা মাস্ট। এখন আসো তোমার অ্যাডমিশন প্রিপারেশন, তোমার সবচেয়ে বড় খেলা যেটা সেটা হচ্ছে টাইম। তুমি যেটা পাবা না সেটা হচ্ছে টাইম, আর সবকিছুই তুমি অ্যাডমিশনের জন্য পাবা। অ্যাডমিশনের জন্য তুমি টাইম বাদে এই দুনিয়ার সব কিছু পাবা, ঠিক আছে। এই জন্য শুরু থেকে কত সময়ের মধ্যে রিভিশন দিবা আর রিভিশন স্ট্র্যাটেজিটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আসা আমাদের অ্যাডমিশনের পেইড ব্যাচ যেটা, সেটা নিয়ে একটু তোমাদেরকে বলি। আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে 10 সেপ্টেম্বর থেকে। অ্যাডমিশন ইংলিশের কিলার ব্যাচ 25, 26, 27 সবাই করতে পারবা। এটা হচ্ছে তার কোর্স প্ল্যান, এটা তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে সবাই পেয়ে যাবা। এটা তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে সবাই পেয়ে যাবা। নাউন, যেখানে যেখানে নাউন বসে, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ডিটারমিনার্স উইথ নাউন, প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, যে টিচারের কাছেই পড়ো কোর্স প্ল্যানটাকে দেখে নিবা যে এত বিশদ টপিক সব টিচার কভার করতেছে কিনা। এই তুমি বাংলাদেশের যেখানে পরীক্ষা দাও, যে ভার্সিটিতে, তুমি ঢাকা ভার্সিটিতে দাও, তুমি মেডিকেলে দাও, তুমি যে ভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন, এই টপিকগুলোর বাইরে কিচ্ছু নাই। তুমি যে টিচারের কাছে পড়ো মিলাই নিবা, যে বলবো যে স্যার আপনার কোর্স প্ল্যানটাকে দেখি। তারপরে টেন্স, ভয়েস চেঞ্জ, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট এগ্রিমেন্ট, সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন, ক্লজ, ন্যারেশন, মডাল অক্সিলারি, কন্ডিশনাল সেন্টেন্সেস, কন্ডিশনাল যেটা আমি একটু দেখালাম, এই সমস্ত টপিক তোমাকে কমপ্লিট করানো হবে আমাদের পেইড ব্যাচে। এরপরে পজিটিভ ভার্ব, দেখো পজিটিভ ভার্ব, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগ্রিমেন্ট, আর্টিকেল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ইনভার্সন, লিটারারি ডিভাইসেস অ্যান্ড মিসসেলেনিয়াস। লিটারারি ডিভাইসেরই আরেক নাম হচ্ছে ফিগারস অফ স্পিচ, ওই যে সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, পেয়াস তুমি কেন কাঁদাও আমাকে, এইগুলো আর কি। সো এটা পুরা এই কোর্স প্ল্যান কমপ্লিট করা মানে বাংলাদেশে অ্যাডমিশনের ইংলিশ নিয়ে তোমার আর কিছু নাই।
এই কোর্স প্ল্যান কমপ্লিট করা মানে এর বাইরে আর তোমার কোনো কিছু পড়তে হবে না। এরপরে আসতেছে মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্টে সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশন, প্রভার্ব যেগুলো দেখাইছি, কারেক্ট স্পেলিং 100% পড়তে হবে, ফ্রেজেস এন্ড ইডিয়মস 100%, গ্রুপ ভার্বস এগুলো তোমাকে একবারে টু পয়েন্টে শিখতে হবে। এরপরে আসতেছে মেমোরাইজিং পার্টে পরে রিটেন। এরপরে কি রিটেন। তো রিটেনে যে টপিকগুলো, প্রথমে হচ্ছে সিলেবাস ডিসকাশন, তারপরে কিভাবে হাইয়েস্ট মার্কস পাওয়া যায়, তারপরে ট্রান্সলেশন আসে। বি ইউনিটেও মাঝে মাঝে ট্রান্সলেশন দেয়, কখনো ইউনিটও দেয়, কখনো সি ইউনিটও দেয়। ট্রান্সলেশন 100% প্যাসেজ ট্রান্সলেশন, 5 লাইনের একটা অনুচ্ছেদ দিয়ে সেটা তোমাকে ট্রান্সলেট করতে বলবে। তারপরে সেন্টেন্স মেকিং, 5টা ওয়ার্ড দিয়ে তোমাকে বলবে ওই 5টা শব্দ দিয়ে 5টা সেন্টেন্স তুমি মেক করো, 100 শিখতে হবে সেন্টেন্স মেকিং। তারপরে ভোকাবুলারি, কলোকেশনস, এই জিনিসগুলো শেখাইতে হবে রিটেনের মধ্যে, এগুলো মাস্ট তোমাকে শিখতে হবে। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজের যে কোনোটাই আসতে পারে। এরপরে এক্সপ্লেইন উইথ রেফারেন্স টু কনটেক্সট, টেক্সট বুকের কোনো একটা কবিতা, সেই কবিতার 4 লাইন বা 2 লাইন বা 6 লাইন তুলে দিয়ে বলবে এই কবিতাকে এক্সপ্লেইন করো, কবির নাম সহ, কোন কবিতা থেকে এই লাইনগুলো নেওয়া হয়েছে এবং ওই কবিতার মূল ভাব কি, এটা তোমার কাছে জানতে চাইবে। ঠিক আছে, তো এটাকে এক্সপ্লেইন উইথ রেফারেন্স টু কনটেক্সট বলা হয়। এরপরে প্যারাগ্রাফ রাইটিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যারাগ্রাফ মাস্ট। যেমন একটু আগে একটা দেখালাম যে শিক্ষা কিভাবে আমাদের জীবনকে আলোকিত করে, এটা নিয়ে প্যারাগ্রাফ লিখবে। এবং পাংচুয়েশন আসে, মাঝে মাঝে পাংচুয়েশন দেয়, দাড়ি, কমা, জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন এগুলার ব্যবহার। তারপরে এক্সপ্লেইনিং কনসেপ্ট, এটিএম কি, ডেবিট কার্ড কি, ক্রেডিট কার্ড কি, ইকোনমি কি, ব্লু ইকোনমি কি, গ্রিন ইকোনমি কি, সাইবার বুলিং কি, সাইবার ক্রাইম কি, সাইবার সেন্টার কি, এই যে বিভিন্ন টার্ম আছে না, টার্ম, জিডিপি কি, জিএনপি কি, এইগুলো, ব্লু ইকোনমি কি, গ্রিন ইকোনমি কি, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কোনো কনসেপ্ট, এটিএম কি, ডেবিট কার্ড কি, ক্রেডিট কার্ড কি, অনলাইন শপিং কি, সাইবার ক্রাইম কি, এই সাইবার ক্রাইম আসছে, অনলাইন শপিং এগুলো আসছে, সেই কনসেপ্ট এক্সপ্লেন করা, এগুলো পড়াবো আমি, 200 কনসেপ্ট পড়াবো, ওর মধ্যে থেকে ইনশাল্লাহ পেয়ে যাবা। এরপরে সর্বশেষ হচ্ছে চেঞ্জিং অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাক্টিভ, প্যাসিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, এই ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এইগুলা চেঞ্জিং সেন্টেন্সেস। সো রিটেনটা কিন্তু ভ্যাস্ট। ঠিক আছে, এবার আমাদের এই কোর্সে তোমার তাহলে অ্যাডমিশন, রিটেন, গ্রামার, এমসিকিউ সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। পুরো কোর্সের ফিচার্স সহ সব কিছু তোমরা পেয়ে যাবা। টোটাল 60+ লাইভ ক্লাস হবে স্মার্ট বোর্ডে, আর 2-1টা টপিক আছে যেটা জুমে পড়াইলে ভালো হয়, সেগুলো 2-1টা জুমে হবে। তো কোর্সের সব কিছু A to Z ফ্রি হ্যান্ড রাইটিং সহ তোমরা পেয়ে যাবা এই ব্যাচে। তো আমাদের ওয়েবসাইটে গিয়ে বা কল সেন্টার নাম্বারে কল করে তোমরা আজই ভর্তি হতে পারো। এই ব্যাচের কোর্স ফি কিন্তু বেশি, ঠিক আছে, এই ব্যাচের কোর্স ফি কিন্তু 2000 টাকা, বাট 25 তারিখ পর্যন্ত কোর্স ফি মাত্র 1250 টাকা। ঠিক আছে, এই ব্যাচের কোর্স ফি কিন্তু বেশি, ঠিক আছে, কোর্স ফি 2000 টাকা, কিন্তু 1250 টাকা মাত্র 25শে অগস্ট পর্যন্ত, 25 তারিখ পর্যন্ত মাত্র 1250 টাকা। তোমরা pavelsenglish.com এই লিঙ্কে গিয়েও ভর্তি হতে পারো, অথবা এই দুটো নাম্বারে কল দিয়েও ভর্তি হতে পারো। এই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে কল দিয়েও ভর্তি হতে পারো, অথবা pavelsenglish.com আমাদের ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো। তোমার ইংলিশের একটা জোরালো প্রস্তুতি লাগবে অ্যাডমিশন, এটা হচ্ছে মেইন কথা। তোমার ইংলিশ আলাদাভাবে পড়তে হবে, অফলাইনে পড়ো, অনলাইনে পড়ো, যেখানেই পড়ো। সো ইংলিশের এই জোরালো প্রস্তুতিটা তুমি নিঃসন্দেহে আমাদের সাথে নিতে পারো। আর এই 10টা হচ্ছে টপ 10 টপিক। ইংলিশের এই জোরালো প্রস্তুতিটা তুমি আমাদের সাথে নিতে পারো, ঠিক আছে, বাকিটা তোমার ইচ্ছা। ওকে, সো কল সেন্টার নাম্বারে কল করে বা ওয়েবসাইটে গিয়ে তোমরা আজই ভর্তি হতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে 2000 টাকা কোর্স ফি। হ্যাঁ, 2000 টাকা কোর্স ফি আমাদের অ্যাডমিশন ইংলিশ কিলার ব্যাচে, 2000 টাকা, বাট 25শে আগস্ট পর্যন্ত, হ্যাঁ 25শে আগস্ট পর্যন্ত 1250 টাকা মাত্র, ঠিক আছে, মাত্র 1250 টাকা। আমাদের কল সেন্টারের নাম্বারটা তোমাদের দিয়ে দেই, দেখো 08961783227 অথবা 01955193936, এই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে কল করে বা আমাদের ওয়েবসাইট pavelsenglish.com এ গিয়েও তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে। কোর্স ফি 1250 টাকা 25 তারিখ পর্যন্ত। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নীল আকাশ, থ্যাংক ইউ। ফ্রি হ্যান্ড রাইটিং বুক কিভাবে অর্ডার করবো, এই নাম্বারে কল করে ভাইয়া। মারুফ হোসেন, ওকে ভাইয়া, নেক্সট ব্যাচে ইনশাল্লাহ ভর্তি হবো। ওকে, আমরা নেক্সট ফাহমিদা তামরিন, অর্পি তোমার নাম তো আমি মুখস্থ, অর্পি, ফাহমিদা তামরিন অর্পি, তুমি তো আমার পেইড ব্যাচে আগেও ছিলা, তোমার নাম আমার মুখস্থ হয়ে গেছে।
ওকে, ওলফ, লুচি সহ যারা আসছো প্রত্যেকে, যারা এখনো অ্যাডমিট হতে পারো নাই দ্রুত অ্যাডমিট হয়েছে, অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। ওকে ভাইয়া, রিয়াদ লিখেছে হাউ আর ইউ ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া, বাই। ওকে বাই, আর অ্যাডমিশনটা সিরিয়াস টাইম, প্রিপারেশন শুরু করে দাও, বইপত্র কিনে প্রস্তুতি শুরু করে দাও। ওকে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, লাভ ইউ, বাই বাই।